যে শহরের দুর্ভেদ্য প্রাচীর বহু চেষ্টায়ও ভাঙতে পারেনি অভিজ্ঞ যোদ্ধারা, যে শহরকে মনে করা হতো অজেয়, হাজার বছরের পুরনো সেই শহরকে শেষ পর্যন্ত জয় করলেন 21 বছর বয়সী এক তরুণ তুর্কি। দ্বিতীয় মোহাম্মদ হলেন সেই বিজেতা তরুণ যার হাতে পতন ঘটে পূর্ব রোমান বা বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলের। ইতিহাস সাক্ষী, কনস্ট্যান্টিনোপলের পতনের মতো যুগান্তকারী এই ঘটনা ইউরোপের ইতিহাসের নানান ক্ষেত্রে পরিবর্তন আনল। যে পরিবর্তনের সূত্র ধরেই সূচনা ঘটল ভৌগোলিক সম্প্রসারণ ও উপনিবেশবাদের বিস্তারের এক নতুন যুগের। কিভাবে? ইতিহাসের সেই গলিপথ ঘুরেই শুরু করব আমাদের আজকের ক্লাস। ভৌগোলিক সম্প্রসারণ ও উপনিবেশবাদের প্রসার। বহু গবেষক ও পণ্ডিতই কনস্ট্যান্টিনোপলের পতনকে মধ্যযুগের সমাপ্তি এবং রেনেসাঁর শুরু হিসেবে দেখেন। আচ্ছা, ভৌগোলিক সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে গিয়ে বারবার কনস্ট্যান্টিনোপলের পতনের কথা বলছি কেন? দুইয়ের মধ্যে কি কোনো কানেকশন আছে? নিশ্চয়ই প্রশ্নটা মনে উঁকি মারছে। হ্যাঁ, আছে বইকি। আসলে 1453-তে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটলে এশিয়ার সঙ্গে ইউরোপের স্থলপথে বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর তাই বিকল্প পথের সন্ধান করতে গিয়েই সামুদ্রিক অভিযানের মাধ্যমে নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায় মেতে ওঠে ইউরোপীয় দেশগুলি। আচ্ছা, সমগ্র পৃথিবীটাকে একই সুতোয় বাঁধা অর্থাৎ ভৌগোলিক সম্প্রসারণের প্রচেষ্টা শুরু হলো কেন? বাণিজ্যিক সুবিধা লাভের বিষয়টি তো আগেই বলেছি। তাছাড়া ধর্মীয় কারণ, ভৌগোলিক অভিযানে রাজাদের সাহায্য প্রদান, এসবের পাশাপাশি ভৌগোলিক জ্ঞান তথা মানচিত্র ও নাবিকদের জন্য বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার ভৌগোলিক সম্প্রসারণে বিশেষভাবে সাহায্য করেছিল। ভৌগোলিক আবিষ্কারের পথে পর্তুগিজরাই ছিল পথপ্রদর্শক। একেবারে প্রথম পর্বে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছিলেন পর্তুগালের রাজা প্রথম জনের পুত্র যুবরাজ ও নাবিক হেনরি। তবে পরবর্তী রাজা দ্বিতীয় জনের রাজত্বকাল নিঃসন্দেহে ভৌগোলিক আবিষ্কারের যুগে এক নতুন দিগন্তের সূচনা করে। এবার একটু পর্তুগালের নাবিকদের সামুদ্রিক অভিযানের ইতিহাসটা ঘেঁটে দেখা যাক। প্রথমেই বলি
বার্থোলোমিউ দিয়াজের কথা। 1487 খ্রিস্টাব্দে স্পেন থেকে যাত্রা শুরু করে আফ্রিকার পশ্চিম উপকূল ধরে জিনিয়ের দক্ষিণতম প্রান্তে পৌঁছান এবং এই অঞ্চলের নাম দেন ঝড়ের অন্তরীপ। পরে অবশ্য সম্রাট দ্বিতীয় জন এর নতুন নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। এরপর বলবো আর এক পর্তুগিজ নাবিকের কথা। 1498 খ্রিস্টাব্দের মে মাসে যাঁর পা পড়েছিল ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের কালিকট বন্দরে। এই অভিযাত্রী ছিলেন নান আদার দেন ভাস্কো ডা গামা। 1499 সাল নাগাদ তিনি প্রত্যাবর্তন করেন পর্তুগালে। এর ঠিক পরের বছর অর্থাৎ 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল ভারতের অভিমুখে যাত্রা করে ব্রাজিলে পৌঁছান এবং সেখানে পর্তুগালের আধিপত্য প্রতিষ্ঠা করেন। পর্তুগালের পর এবার আমরা স্পেনের নাবিকদের অভিযানের সংক্ষিপ্ত ইতিহাসের দিকে চোখ রাখব। শুরুটা করব ইটালির জেনোয়ার অধিবাসী ক্রিস্টোফার কলম্বাসকে দিয়ে। তিনি মনে করতেন যে পশ্চিম দিক দিয়ে আটলান্টিক পেরিয়ে এশিয়া যাওয়া সম্ভব এবং এই পথ ধরেই তিনি ভারত ও চীনে পৌঁছে যাবেন। পরিকল্পনা মাফিক 1492 অগস্ট মাসে স্পেনের পালোস বন্দর থেকে কলম্বাস তার যাত্রা শুরু করেন, কিন্তু দুর্ঘটনাক্রমে এশিয়ার বদলে তিনি পা রাখেন সম্পূর্ণ অন্য দেশে। আদতে যা ছিল আমেরিকার অংশ, বাহামা দ্বীপপুঞ্জ। তবুও তিনি ভাবতেন যে ভারতে পৌঁছেছিলেন এবং এরপর থেকেই আমেরিকার আদিবাসীরা রেড ইন্ডিয়ান বলে পরিচিত হতে থাকে। কলম্বাসের মতোই আর একজন ইতালীয় নাবিক ছিলেন আমেরিগো ভেসপুচি। স্পেন থেকে তিনি পাড়ি দেন দক্ষিণ আমেরিকার দিকে। 1503 খ্রিস্টাব্দে আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে চিহ্নিত করেন। তার নামানুসারেই নতুন মহাদেশের নাম হয় আমেরিকা। এদের পাশাপাশি আরও একজনের নাম পাওয়া যায়, যিনি স্পেন থেকে যাত্রা শুরু করে আটলান্টিক পেরিয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিক ঘুরে ফিলিপিন্স দ্বীপপুঞ্জে এসে পৌঁছেছিলেন। প্রথম জলপথে ভূপ্রদক্ষিণকারী হিসেবে তিনি ইতিহাসে পরিচিত। বলতে পারবে কার কথা বলছি? হ্যাঁ, ফার্দিনান্দ ম্যাগেলান। আর এই ভৌগোলিক আবিষ্কারের ফলাফল হিসেবেই ইউরোপীয় দেশগুলির কাছে নতুন নতুন দেশে প্রবেশের দ্বার উন্মুক্ত হয়। দলে দলে ইউরোপীয় অভিবাসীরা ওই সমস্ত দেশের একটা বড় অংশ দখল করে বসবাস করতে শুরু করে। উপনিবেশবাদের প্রসার ঘটে এভাবেই। এবার চোখ রাখব প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইউরোপীয় শক্তিগুলির প্রধান প্রধান
উপনিবেশ সমূহের দিকে। সমুদ্র অভিযানের প্রথমেই যে অগ্রসর হয়েছিল পর্তুগিজরা, এ কথা তো তোমরা আগেই জেনেছো। এবার দেখে নিতে হবে যে কোথায় কোথায় তারা তাদের উপনিবেশ করে তুলেছিল। ভালো করে ম্যাপটি ফলো করো। দেখো, ভারতবর্ষের দমন, দিউ, গোয়া, হুগলি তো বটেই, তাছাড়া আফ্রিকার গিয়ানা উপকূল, সোফালা এবং অ্যাঙ্গোলায়ও পর্তুগিজদের 3টি উপনিবেশ গড়ে ওঠে। এই উপনিবেশগুলি ছিল প্রধানত দাস ব্যবসার কেন্দ্র। তাছাড়া নতুন বিশ্বে পর্তুগালের উপনিবেশ স্থাপনের বিষয়টি খেয়াল করলে দেখবে যে 1532 সাল নাগাদ ব্রাজিল সম্পূর্ণভাবে পর্তুগালের উপনিবেশে পরিণত হয়। এবার ডিসকাস করব স্পেনের উপনিবেশ বিস্তারের প্রক্রিয়া সম্পর্কে। বাণিজ্যিক শক্তিরূপে ইউরোপীয় দেশগুলির মধ্যে স্পেন সর্বপ্রথম নতুন বিশ্বে উপস্থিত হয়েছিল। চিলি, রিও ডি লা প্লাটা এগুলি ছিল স্পেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম। তাছাড়া ক্যানারি দ্বীপপুঞ্জ, মরক্কোর কিছু অংশেও স্পেনের আধিপত্য স্থাপিত হয়েছিল। সামুদ্রিক অভিযান তথা উপনিবেশ দখলের কম্পিটিশনে প্রথম দিকে ইংল্যান্ড খানিক পিছিয়ে থাকলেও পরে অবশ্য সমগ্র পৃথিবীব্যাপী সাম্রাজ্য বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল এই দেশ। এই ওয়ার্ল্ড ম্যাপটায় এবার একবার চোখ বুলিয়ে নাও। ত্রিনিদাদ ও টোব্যাগো দ্বীপপুঞ্জে যেমন ইংল্যান্ডের উপনিবেশ ছিল, তেমনি নিউজিল্যান্ডের বেশ কিছু অংশ, পূর্ব আফ্রিকা, বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ সহ ভারত, গিনি, মালয়, বার্মাতেও তাদের উপনিবেশ স্থাপিত হয়। এছাড়া নতুন বিশ্বে ইংল্যান্ডের প্রথম ঔপনিবেশিক অগ্রগতি ঘটে জেমস টাউনে। এরপর একে একে নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটসও তারা দখল করতে থাকে। শুধু তাই নয়, ইংরেজ নাবিক মার্টিন ফ্রবিশার প্রথম কানাডার বেফিন দ্বীপে পৌঁছান। এর ঠিক পরেই ইংরেজরা কানাডা অধিকার করে সেখানে উপনিবেশ করে তোলে। 16 শতকের তৃতীয় দশক নাগাদ উপনিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ফ্রান্স প্রথম পদক্ষেপ গ্রহণ করে। 1535 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ এক্সপ্লোরার জ্যাক কার্টিয়ার সেন্ট লরেন্স বরাবর অভিযান পাঠিয়ে কুইবেকে ফরাসি উপনিবেশ প্রতিষ্ঠা করেন। ক্রমেই উত্তর আমেরিকার বিভিন্ন অংশে ফরাসিরা উপনিবেশ স্থাপনে তৎপর হয়ে ওঠে। জানো তো, কানাডাকে কেন্দ্র করে গড়ে ওঠা ফরাসি উপনিবেশ পরিচিত ছিল নিউ ফ্রান্স নামে। পরবর্তীকালে ভারতের চন্দননগর, পন্ডিচেরি, মাহে, আফ্রিকার আলজেরিয়া, চাঁদ, মাদাগাস্কার, মরক্কো
প্রভৃতি স্থানেও গড়ে ওঠে ফরাসি উপনিবেশ। এবার বলি, রাশিয়া কোন কোন স্থানে উপনিবেশ গড়ে তুলেছিল? বাল্টিক প্রদেশ, নিপার ইউক্রেন, আর্মেনিয়া, পোল্যান্ড, আজারবাইজান প্রভৃতি স্থানে ছিল রাশিয়ার উপনিবেশ। জার্মানির ক্ষেত্রে উপনিবেশ বিস্তারের ব্যাপারটা ঠিক কেমন ছিল সেটা এবার দেখে নেব। জার্মান চ্যান্সেলর বিসমার্ক উপনিবেশ বিস্তারে উদাসীন থাকলেও বিংশ শতকের প্রথম দিকে জার্মানি দ্রুত গতিতে আফ্রিকার টাঙ্গানিকা, ক্যামেরুন, টোগো ইত্যাদি জায়গায় উপনিবেশ প্রতিষ্ঠা করে। তবে জানো তো, উপনিবেশ বিস্তারের পিছনে জার্মানির মূল উদ্দেশ্য কিন্তু অর্থনৈতিক বা বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করা ছিল না, ছিল জাতীয় মর্যাদা প্রতিষ্ঠা করা। উপনিবেশ দখলের লড়াইয়ে ইটালিও কিন্তু পিছিয়ে ছিল না। ইটালির প্রধান লক্ষ্য ছিল উত্তর ও পূর্ব আফ্রিকায় সাম্রাজ্য বিস্তার করা। ইরিত্রিয়া, লিবিয়া, সোমালিল্যান্ড ইত্যাদি স্থানে ছিল তাদের উপনিবেশ। সপ্তদশ শতক থেকেই সামুদ্রিক অভিযানে বেশ উৎসাহী হয়ে ওঠে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসী ওলন্দাজরা। এখানে বলি, ইন্দোনেশিয়ার জাভাতে তারা উপনিবেশ স্থাপন করে প্রচুর মূলধন বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক জীবনের ব্যাপক উন্নতি ঘটায়। জাভা ছাড়াও বাটাভিয়া, বোর্নিও, সুমাত্রা, নিউগিনির একাংশেও তাদের উপনিবেশ স্থাপিত হয়েছিল। আচ্ছা, ইতিহাসের পাতায় তোমরা ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের কথা তো নিশ্চয়ই পড়েছ। জানো তো, এই দ্বন্দ্বের সুযোগ গ্রহণ করে ওলন্দাজরা ভারতের বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারে উদ্যত হয়। এই সকল বৃহৎ শক্তিগুলি ছাড়াও ছিল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় শক্তি, যারা বিভিন্ন দেশে তাদের কলোনি গড়ে তোলে। চট করে এবার সেগুলি দেখে নাও। বসনিয়া ও হার্জেগোভিনা এবং তিয়ানজিনে অস্ট্রিয়া হাঙ্গেরি, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে ডেনমার্ক এবং কঙ্গোতে বেলজিয়ামের উপনিবেশ স্থাপিত হয়েছিল। তাহলে ওয়ার্ল্ড ম্যাপটা ফলো করে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে কিভাবে ইউরোপের শক্তিশালী দেশগুলি উপনিবেশ বিস্তার করতে একেবারে উঠে পড়ে লেগেছিল। নিজ দেশের ভাষা তথা সভ্যতা সংস্কৃতি অন্য দেশে প্রসারিত করার মাধ্যমে ঔপনিবেশিক শক্তিগুলি এসময় নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিধর দেশ হিসেবে তুলে ধরতে সচেষ্ট হয়েছিল, আর এটি তাদের উপনিবেশ স্থাপনের পিছনে প্রেরণা দান করেছিল।